রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে ঐশী। ঐশীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ওর রক্তে সাদা টাইলস লাল বর্ণ ধারণ করেছে। ওর শরীরে ওঠার মতো বিন্দুমাত্র শক্তি নেই। ও নিভু নিভু চোখে সামনে বসে থাকা ব্যক্তিকে দেখছে। ঐশীর সামনে হাতের বেল্টটা মুঠো করে ধরে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আহাত। চোখে মুখে রাগের রেশ এখনও কাটেনি তার। তরতর করে ঘামছে সে। ঐশীর গায়ে আঘাত করে সে ক্লান্ত। হ্যাঁ, আহাদ ঐশীকে বেল্ট দিয়ে মেরেছে, মেরে রক্তাক্ত করে ফেলেছে। আহাদ চেয়ার ছেড়ে উঠে হেঁটে ঐশীর কাছে এসে মেঝেতে এক হাঁটু গেড়ে বসে শাহাদাত আঙুল দিয়ে ঐশীর থুতনি উঁচু করে ঐশীর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, কি হলো জান? ওঠার শক্তি নেই? উঠতে পারছো না? তুমি কি ভেবেছিলে তুমি পালিয়ে যাবে আর তোমায় আমি ধরতে পারবো না? ভুল ভেবেছিলে জান, ভুল ভেবেছিলে। এই 4 দেয়ালের বাহিরে তুমি কখনো যেতে পারবে না। বাঁচতে হলে তোমাকে এখানেই বাঁচতে হবে, মরতে হলেও তোমাকে এখানেই মরতে হবে। কখনো এখান থেকে পালাতে পারবে না। আমি তোমায় পালাতে দিব না। তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। একটা কথা মাথায় রেখো, তুমি শুধু আমার, শুধু আমার। কথাটা বলে আহাদ হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। কথা বলার মতন শক্তিটুকু নেই ঐশীর মাঝে। আহাদের কথার উত্তরে সে একটা কথাও বলতে পারেনি, কেবলমাত্র ক্লান্তি মাখা নয়নে তাকে দেখেছে। ঐশী বুঝতে পেরেছে ওর পালানো উচিত হয়নি, কিন্তু ও কী বা করবে? ওর যেখানে দম বন্ধ হয়ে আসে, ও কিভাবে সারা জীবন এখানে থাকবে? ঐশী আর কিচ্ছু ভাবতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। ঐশী আহাদের গল্পের শুরুটা হয় 1 বছর আগে। 1 বছর আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ঐশী। গায়ে জড়িয়েছে নীল শাড়ি, কানে পড়েছে দুল, 2 হাতে পড়েছে নীল রঙের কাছের চুড়ি, নাকে পড়েছে ছোট্ট হোয়াইট স্টোনের নোজ পিন, চোখে চিকন করে আইলাইনার দিয়েছে আর ঠোঁটের হালকা কফি কালারের লিপস্টিক দিয়েছে। চুলগুলো আঁচড়ে ছেড়ে দিয়েছে, ব্যাস এতেই ওকে অনেক সুন্দর লাগছে। আজ ভার্সিটিতে নবীন বরণ হবে, তাই ঐশী ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঐশী রেডি হয়ে রুম থেকে বের হয়। ঐশীর মা ঐশীকে রুম থেকে বের হতে দেখে ওর কাছে এসে ওর গালে হাত চেখে বলে, মা, রেডি তুমি? হ্যাঁ আম্মু। আম্মু, আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে যেও। আচ্ছা। বলে বাসা থেকে বের হয়। রিক্সা পেতেই রিক্সায় চড়ে বসে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দেয়। ঐশী ইসলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। ঐশীর বয়স যখন 5 বছর, তখন ঐশীর বাবা মারা যায়। ঐশীর বাবা মা পালিয়ে বিয়ে করায় তাদের বাবা মা তাদের ত্যায্য করে দেয়। এমনকি ঐশীর বাবা মারা যাবার পরও ওনাদের ফ্যামিলি ঐশী ও ঐশীর মায়ের কাছে আসেনি, ওদের খবর নেওয়ার প্রয়োজনও মনে করেনি। ঐশীর মা আমিনা একা হাতেই ঐশীকে মানুষ করেছেন। ওদের উপার্জনের একমাত্র মাধ্যম ওদের বাড়ি। ঐশীদের দোতলা বাড়ি আছে, যার উপরের তলায় ওরা থাকে, আর নিচের তলার 2টো ফ্ল্যাট ভাড়া দিয়েছে। সে ভাড়া দিয়ে ওদের চলতে হয়। এত অল্প টাকায় চলতে ওদের হিমশিম খেতে হয়। তাই আমিনা কাজ করতে চেয়েছিলেন, কিন্তু ঐশী তাকে কাজ করতে দেবে না। ঐশী সিদ্ধান্ত নেয় ও নিজেই কিছু করবে। ও এখন 3টে টিউশন পড়ায়। ঐশী মাশাআল্লাহ খুব সুন্দর, ফর্সা তার গায়ের রং, চোখ দুটো টানা টানা, গোলাপি রঙের ঠোঁট তার, সিল্ক চুলগুলো পিঠ অব্দি লম্বা। ঐশী দেখতে যেমন সুন্দর, তার ব্যবহার আরও সুন্দর। ঐশী খুব সহজ সরল মিষ্টি একটা মেয়ে। সে সবার সাথে ভালো ব্যবহার করে। ঐশী অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ ওদের ভার্সিটিতে নবীনদের বরণ করা হবে, তাই ও রেডি হয়ে ভার্সিটিতে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়েছে আহাদ শেখ। পরনে তার কালো শার্ট, কালো কোট, কালো প্যান্ট আর কালো জুতা। আহাদ রেডি হয়ে ওর অ্যাসিস্ট্যান্ট সিয়ামকে কল দেয়। হ্যালো সিয়াম, ইয়েস স্যার। আজকে কোনো মিটিং আছে? জি স্যার, আজ 5টায় একটা মিটিং আছে। ওকে। আহাদ সিয়ামের সাথে কথা বলতে বলতে নিচে চলে আসে। একজন সার্ভেন্ট দরজা খুলে দেয়। আহাদ বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আহাদ শেখ আয়মান শেখের একমাত্র ছেলে। আহাদ শেখ, তার নাম যতটা সুন্দর, সে দেখতে তার থেকে আরও বেশি সুন্দর। ফর্সা তার গায়ের রং, সুঠাম দেহের অধিকার সে। ফর্সা গালের চাপ দাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। আহাদ একজন ব্যবসায়ী। আহাদ খুব রাগী ও গম্ভীর প্রকৃতির মানুষ। অফিসের সবাই তার রাগকে ভীষণ ভয় পায়। ব্যবসায়ী পরিচয় ছাড়া তার আরও একটা পরিচয় আছে, সান্ডারওয়ার্ল্ডের মাফিয়া। তার নাম শুনতেই পুরো শহরের মানুষ থরথর করে কাঁপে। আহাদ সবার সামনে মানুষ খুন করে, মাঝে মাঝে রাস্তায় সবার গাড়ি থামিয়ে রাস্তায় মানুষ খুন করে। সে কাউকে পরোয়া করে না। তার কাছে ভুলের একটাই শাস্তি, তা হলো মৃত্যু।
আয়মান শেখ ভার্সিটির প্রিন্সিপাল, তার ভার্সিটির চিফ গেস্ট আহাদ। আহাদ আয়মানের ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে। ভার্সিটির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে ঐশী। ঐশী মুচকি হেসে ভেতরে প্রবেশ করে। ভার্সিটির মাঠে স্টেজ তৈরি করা হয়েছে। ও সেখানে রাখা চেয়ারে যেয়ে বসে। এখনো প্রিন্সিপাল স্যার আর চিফ গেস্ট আসেনি। ঐশী ফোনে ফেসবুকিং করছিল। তখনও শুনতে পায় ওর পাশের মেয়েরা বলাবলি করছে, এ জানিস আজ আহাদ শেখ আসবেন। তাই নাকি? আরে হ্যাঁ, উনিই তো আমাদের চিফ গেস্ট। সত্যি বলছিস? আরে হ্যাঁ, সত্যি বলছি। হাই, আমার ক্রাশ আসবে। আমার যে কি খুশি লাগছে, তোকে বলে বুঝাতে পারবো না। এরকম আরও কথা বলছে ওরা। ওদের কথা শুনে ঐশীর মনে অজানা ভয় কাজ করছে। আহাদ শেখ, মাফিয়া আহাদ শেখ? না না, উনি কেন আসবেন? ওনার এখানে কি কাজ? না, নিশ্চয়ই এটা অন্য আহাদ শেখ। হ্যাঁ, অন্য কেউই হবে। এ কথাগুলোই ঐশীর মাথায় ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির গেট দিয়ে কালো রঙের 4টা গাড়ি প্রবেশ করলো। একটা গাড়ি থেকে আহাদ নেমে আসলো, আর বাকি গাড়ি থেকে ওর গার্ডরা বের হলো। আহাদ চোখে সানগ্লাস পরে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা শুরু করলো, আর ওর পেছন পেছন গার্ডরা হাঁটা শুরু করলো। আহাদ স্টেজে পা রাখতেই সেখানে উপস্থিত সকলে দাঁড়িয়ে যায়। ঐশীও দাঁড়ায়, কিন্তু ও এখনো আহাদের মুখ দেখতে পারেনি। আহাদ চেয়ারে বসে হাতের ইশারায় সবাইকে বসতে বলে। সবাই বসে পড়ে। আহাদের চেহারা দেখা মাত্রই ঐশীকে ভয় চেকে ধরে। ঐশী মারামারি, খুন খারাপি, মাফিয়া এদেরকে অনেক ভয় পায়। ঐশী আহাদকে টিভিতে অনেকবার দেখেছে, ওর ব্যাপারে নিউজ পড়েছে। ওর করা সেই খুনগুলোর কথা মনে পড়লেই ঐশী ভয়ে কাঁপতে শুরু করে। এমনকি আহাদের নাম শুনলেও ঐশী ভয় পায়। ঐশী এর আগে কখনো আহাদকে সামনাসামনি দেখেনি। ঐশীর ইচ্ছে করছে ছুটে চলে যেতে, কিন্তু ও তা করতে পারছে না। স্টেজে প্রথম প্রিন্সিপাল স্যার বক্তব্য দেন। তারপর আহাদকে বক্তব্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়। আহাদ মাইক হাতে নিয়ে 2-4টে কথা বলে। তারপর একে একে সব টিচাররা বক্তব্য দেয়। বেশ কিছুক্ষণ পর সঙ্গীত পরিবেশন করা হয়। 3 জনের গান গাওয়ার পর একজন টিচার মাইকে ঐশীর নাম বলে। ঐশী নিজের নাম শুনতেই দাঁড়িয়ে যায়। আহাদ এতক্ষণ ফোনের মাঝে ডুবে থাকলেও কেন যেন ঐশী নামটা শুনতেই সামনের দিকে তাকায়, আর তাকাতেই নীল শাড়ি পরিহিত রমণীকে দেখতে পায়। কেন যেন রমণীর মাঝে তার চোখ আটকে যায়। আহাদ ঐশীর থেকে চোখ সরাতে পারছে না। ঐশীর দিকে এক মনেই তাকিয়ে আছে। টিচার ওকে স্টেজে আসতে বলেছেন। ঐশী বুঝতে পারছে না কি করবে, যাবে নাকি যাবে না। শেষমেশ সাহস জুগিয়ে স্টেজের দিকে যায়। স্টেজে উঠতে চোখ পড়ে আহাদের দিকে। আহাদ ওর দিকে তাকিয়েছিল। আহাদের চোখে চোখ পড়তে ঐশী চোখ নামিয়ে নেয়। স্যার ওর দিকে মাইক বাড়িয়ে দেয়। ঐশী মাইক হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে প্রথমে নিজের পরিচয় দেয়, তারপর চোখ বন্ধ করে গায়, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কেহ নাই গো, আমারও পরানো যাহা চায়। ঐশী সম্পূর্ণ রবীন্দ্রসঙ্গীত গায়, আর আহাদ এক ধ্যানে ওর গান শুনে গানটা একদম বুকে লাগার মতো। আহাদ এক মুহূর্তের জন্য ঐশীর দিক থেকে চোখ সরাতে পারেনি। চোখ সরাবে কি করে? ঐশী দেখতে যেমন সুন্দর, ওর গানের গলা আরো বেশি সুন্দর। সেখানে উপস্থিত সবাই চোখ বন্ধ করে গানটা অনুভব করছে। গান শেষ হতেই সবাই জোরে হাতে তালি দেয়। ঐশী ধন্যবাদ বলে স্টেজ থেকে নেমে এসে নিজের সিটে বসে পড়ে। আহাদ এখনো ঐশীর দিকে তাকিয়ে আছে। ঐশীর ফোন বেজে ওঠে। ঐশী সিট ছেড়ে উঠে স্টেজ থেকে একটু দূরে যায়। ঐশীর একটা স্টুডেন্টের মা কল দিয়েছে। ঐশী তাকে কল ব্যাক করে। আহাদ সিয়ামের সাথে কথা বলছে। কথা বলা শেষ হতেই ও পেছনে ফিরে দেখে একটা ছেলে ফুল হাতে ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। আহাদের কেন যেন রাগ উঠে গেল। মুহূর্তের মধ্যে ছেলেটার কথা আহাদের রাগের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিল। রবি নামের ছেলেটা ঐশীর দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলে, ঐশী, আই লাভ ইউ। রবিনের কথা শোনা মাত্রই ঐশীর ভ্রু কুচকে আসে। ঐশী, তুমি দেখতে যতটা সুন্দর, তোমার গানের গলা আরো বেশি সুন্দর। তোমার গাওয়া গানটা আমার বুকে যেয়ে লেগেছে। ঐশী, প্রথম দেখতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ ঐশী। আহাদ যেতে নিয়েও থেমে যায়। ও দেখতে চায় রবিনের কথার উত্তরে ঐশী কি বলবে। ঐশী কি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? ঐশী এক কদম পিছিয়ে যায়।
সরি। রবিন বসা থেকে দাঁড়িয়ে যায়। সরি। সরি। আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু কেন? আমি প্রেম ভালোবাসার বিশ্বাসী না। আর এমনি তো আমি ভার্সিটিতে পড়তে এসেছি, প্রেম করতে না। ঐশী সামনের দিকে পা বাড়াতেই রবিন ওর হাত ধরে ফেলে। এ কি, হাত ধরছেন কেন? আমার হাত ছাড়ুন। যদি না ছাড়ি? আমি ছাড়তে বলছি, ছাড়ুন আমার হাত। ঐশী এক ঝটকায় রবিনের হাত থেকে ওর হাত ছাড়িয়ে নেয়। শাহাদাত আঙ্গুল উঁচু করে শাঁসিয়ে বলে, খবরদার, আমার থেকে দূরে থাকবেন। ঐশী হনহন করেই হেঁটে চলে যায়। যাওয়ার সময় আহাদের সাথে ধাক্কা লাগে, কিন্তু ও এতটাই রেগেছিল যে ও আহাদকে খেয়ালই করেনি। আহাদ ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে রয়। সন্ধ্যা নেমে আসে, অনুষ্ঠানও শেষ হয়। আস্তে আস্তে সবাই ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে। আহাদ আরও আগেই বের হয়ে অফিসে চলে গেছে। এখন বাজে রাত 9টা। মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে আহাদ। একজন গার্ড ওর মাথার উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আহাদ এখন বিরক্ত হচ্ছে। সিয়াম কখন বলেছিল ওই লোকটাকে নিয়ে আসবে, কিন্তু এখনো অবধি ওদের আসার কোনো নামগন্ধ নেই। আহাদের এখন রাগ হচ্ছে। ও সিয়ামের নাম্বারে কল দেয়। আহাদ পেছনে ঘুরতেই একটা মেয়ে ওকে জড়িয়ে ধরে। আহাদ থমকে যায়। মেয়েটা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আতঙ্কিত গলায় বলে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওদের হাত থেকে বাঁচান। কথা বলতে বলতে মেয়েটা আহাদের গায়ে ঢলে পড়ে। মেয়েটা আহাদের গায়ে ঢলে পড়তেই আহাদ মেয়েটাকে ধরে ফেলে। হঠাৎ আহাদ অনেকগুলো পায়ের শব্দ শুনতে পায়। ওর মনে হচ্ছে কয়েকজন দৌড়ে এই দিকে আসছে। আহাদ চোখ তুলে সামনে তাকায়। ও দেখতে পায় 6টা ছেলে এদিকেই দৌড়ে আসছে। ছেলেগুলো ওদের সামনে আসতেই আহাদকে দেখা মাত্রই থেমে যায়। ওরা আহাদের বুকে মেয়েটাকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কারণ ওরা জানে আহাদের খপ্পরে পড়লে ওরা কখনো বেঁচে ফিরতে পারবে না। আহাদ ওদের থেকে চোখ সরিয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটাকে বুক থেকে উঠিয়ে মেয়েটার মুখ দেখা মাত্রই আহাদের বুক ধক করে ওঠে আর স্পষ্ট স্বরে বলে, ঐশী। আহাদ ভাবতে পারেনি এটা ঐশী হবে। ও দ্রুত ঐশীকে কোলে তুলে নেয়। শাহিন, শোনো, সিয়ামকে কল করে লোকটাকে আমার গোডাউনে নিয়ে যেতে বলো। ওকে স্যার। গার্ড দরজা খুলে দেয়। আহাদ ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসে। আহাদ বসা মাত্র ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আহাদ ঐশীর দিকে তাকিয়ে আছে। মেয়েটা কেমন নিশ্চিন্তে ওর বুকের মাঝে চুপটি করে ঘুমিয়ে আছে। হঠাৎ আহাদ অনুভব করলো ঐশীর শরীর বেশ ঠান্ডা হয়ে আছে। ও একজন গার্ডকে কল করে ঐশীর জন্য ড্রেস কিনে আনতে বলে। আহাদ ঐশীর হাত ঘষছে। ঐশীর শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। শরীর কীরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আহাদ যতটা সম্ভব ঐশীর শরীর গরম করার চেষ্টা করছে। ড্রাইভার খুব স্পিডে ড্রাইভ করছে। ওরা বাড়ির সামনে চলে আসে। গাড়ি থামতে আহাদ ঐশীকে কোলে করে গাড়ি থেকে বের হয়। সদর দরজার সামনে আসতেই সার্ভেন্ট দরজা খুলে দেয়। আহাদ ঐশীকে নিয়ে নিজের রুমে চলে যায়। ঐশীকে বিছানায় শুয়ে দিয়ে একজন মেয়ে সার্ভেন্টকে ঐশীর ড্রেস চেঞ্জ করে দিতে বলে। মেয়েটা রুমের ভেতরে আসে। আহাদ বাইরে চলে যায়। আহাদ ওর গার্ড শাহিনের কাছে যায়। শাহিন, ইয়েস স্যার। তুমি কি ওই ছেলেগুলোর মুখ দেখেছিলে? জি স্যার, দেখেছি। আমি শিওর ওরা ওই দিকের কোনো গলিতে থাকে। তুমি ওদেরকে ওই দিকের আশেপাশের সব গলিতে খুঁজবে, একটি গলিও বাদ রাখবে না। আমার ওদেরকে চাই। যেখান থেকে পারো ওদেরকে আমার কাছে নিয়ে আসো। ওকে স্যার। যাও। জি স্যার। মেয়েটা ঐশীর ড্রেস চেঞ্জ করে ভেজা কাপড় নিয়ে বের হয় আর আহাদ ডক্টরকে নিয়ে ভেতরে আসে। ডক্টর ওর চেক আপ করে মেডিসিন দিয়ে চলে যায়। আহাদ ঐশীর গায়ে কম্বল দিয়ে রুমের হিটার অন করে দেয়। ডক্টর বলেছে ওর শরীর এখনো অনেক ঠান্ডা। ওর শরীর গরম করতে হবে, না হলে পরে সমস্যা হবে। আজ রাত ওর জ্ঞান ফিরবে না। রাতে জ্বর আসতে পারে, তাই আহাদকে সে বিষয়ে খেয়াল রাখতে বলেছে। আজ রাতে আহাদকে ঐশীর পাশে থাকতে বলেছে। আহাদ ঐশীর পাশে বসে ঐশীর দিকে তাকিয়ে আছে। রুমের হিটারের জন্য আহাদের প্রচুর গরম লাগছে, তবুও ঐশীর কাছ থেকে সরছে না। আহাদ ঐশীর গালে হাত রেখে বলে, ঐশী, তুমি এত সুন্দর কেন? এত মায়া কেন তোমার মাঝে? কেন বারবার তোমার কাছে আমাকে টানছো? কেন তোমার গাওয়া গানে আমি পাগল হয়ে গেলাম? কেন তোমার মায়ায় জড়িয়ে গেলাম? কেন এত দিশেহারা হয়ে গেলাম? আচ্ছা, এতগুলো কেনর উত্তর কি তোমার কাছে আছে? আদৌ কি আমি আমার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো? ভেবেছিলাম তোমাকে আমার জীবনে আসতে দিব না, কিন্তু বারবার তোমার সাথেই দেখা হয়ে যাচ্ছে। আমার অভিশপ্ত জীবনে আমি কোনো নারীর পদচারণ চাইনি, কাউকে আমার জীবনের সাথে বাঁধতে চাইনি, আমার অনিশ্চিত জীবনে কারো নাম জড়াতে চাইনি। কিন্তু দেখো, ঘুরে ফিরে আমাকে সেই তুমিটার কাছেই ফিরে আসতে হচ্ছে। বারবার তোমার সাথে দেখা হচ্ছে, আর
আমার বুকের ঝড় ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। আচ্ছা, কেন করছো এমন? ঐশী, আমার এই অভিশপ্ত জীবনে আমার কাউকে প্রয়োজন। আমার তোমাকে প্রয়োজন। হ্যাঁ, আমার তোমাকেই প্রয়োজন। ঐশী, তুমি কি সব সময় থাকবে আমার সাথে? ভালোবাসবে আমাকে? আচ্ছা, আমার এই অভিশপ্ত জীবনটাকে মেনে নিতে পারবে তো? তুমি কি আমার অভিশপ্ত জীবনটাতে আশার আলো নিয়ে আসতে পারবে? সারা জীবন থাকবে আমার সাথে? হ্যাঁ, থাকতে হবে। তোমাকে আমার সাথেই থাকতে হবে, হয়তো ভালোবাসার মানুষ হয়ে, নয়তো বন্দিনী হয়ে। আহাদ ঐশীর কপালে ভালোবাসার বরফ দিয়ে ওর দিকে তাকিয়ে রয়। রাত যত বাড়ছে ঐশীর জ্বরও ততই বাড়ছে। আহাদ ওর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, যতটা সম্ভব ওকে সুস্থ করার চেষ্টা করছে। আহাদ সারা রাত ঐশীর সেবা করেছে। ভোর 4টার দিকে আহাদের চোখ লেগে আসে, ঐশীর পাশে বসে বিছানার সাথে হেলা দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 7টায় আস্তে আস্তে চোখ মেলছে ঐশী। চোখ মেলে নিজেকে একটা রুমে আবিষ্কার করে। অজানা এক রুমে নিজেকে পেয়ে ঐশী ভয় পেয়ে যায়। ও শোয়া থেকে উঠে বসে, ডান দিকে তাকাতেই আয়না দেখতে পায়। নিজের গায়ে অন্য পোশাক দেখতে পেয়ে ঐশীর ভয় আরও বেড়ে যায়। ও দ্রুত নিজের হাত, পা, গলা, সম্পূর্ণ শরীর চেক করে। না, সব ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এটা কোথায় গেল, আর কেই বা এখানে আনলো ওকে? ঐশী মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে কাল কি হয়েছিল। 5টায় ঐশী ভার্সিটি থেকে বের হয়ে ওর এক স্টুডেন্টের বাসায় যায়। রেস্টুরেন্টের মা বারবার ফোন করে আসতে বলছিল। বাচ্চাটার কাল পরীক্ষা, তাই আর তার মা ঐশীকে বারবার রিকোয়েস্ট করছিল আসার জন্য। ঐশী আর ওনাকে মানা করতে পারলো না, চলে গেল তাদের বাসায়। সে বাচ্চাটাকে 1.5 ঘন্টা পড়িয়ে আরেকটা বাচ্চাকে পড়াতে যায়। ওই বাচ্চাকে 1.5 ঘন্টা পড়িয়ে বাসায় যাওয়ার জন্য বের হতেই বৃষ্টি শুরু হয়। ঐশী প্রথমে ভেবেছিল কিছু সময় এখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য ওয়েট করবে, কিন্তু রাত বাড়ছিল, তাই ও সিদ্ধান্ত নিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় যাবে। আর এমনিতেও ও অনেকখানি ভিজে গেছে, তো যা ভাবা তাই কাজ। ও বৃষ্টিতে ভিজেই ভিজে যাচ্ছে। ও এখন যাকে পড়াতে এসেছিল তাদের বাসা মেন রোড থেকে অনেক ভেতরে। মেন রোডে যাওয়ার জন্য অনেকগুলো গলি পার করতে হয়। ঐশী শুনেছে এই গলিতে নাকি কয়েকটা বখাটে ছেলে আছে, যারা প্রতিনিয়তই মেয়েদের ইফটিজিং করে, মেয়েদের উত্ত্যক্ত করে। ওদের কথা মনে পড়তে ঐশীর মনে ভয় বাসা বাঁধে। ও খুব সাবধানে হাঁটছে। হাঁটতে হাঁটতে সেই গলিটাতে চলে আসে। ঐশী দেখতে পায় 6টা বখাটে ছেলে একটা ছাউনি দেয়া ছোট্ট জায়গাটাতে বসে মদ খাচ্ছে। ঐশী আস্তে আস্তে সেখান থেকে যাচ্ছিল, যাতে করে ওরা যেন টের না পায়। ছেলেগুলো হাসাহাসি করছিল আর মদ খাচ্ছিল। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে ঐশীকে দেখে ফেলে। ও বাকি ছেলেদের বলে, ওই দেখ, একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আরে হ্যাঁ, তা আবার ভেজা শাড়িতে। ইস, কি ফিগার রে! একে যে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আমাদের মনোরঞ্জন করার জন্য, কি বলিস? হ্যাঁ। ওরা সবাই ঐশীকে দেখছে আর বিশ্রীভাবে হাসছে। চল মেয়েটাকে ধরি। ওরা সবাই ঐশীর পিছু পিছু হাঁটছে আর বাজে বাজে কথা বলছে। ঐশী যত দ্রুত সম্ভব হাঁটছে। একটা সময় আর না পেরে দৌড়াতে শুরু করে। ছেলেগুলো ওর পিছে দৌড়াতে শুরু করলো। ঐশী দৌড়াতে দৌড়াতে মেইন রোডে এসে ওদের বাসার রোডে না গিয়ে উল্টো রোডে দৌড়াতে শুরু করে। ছেলেগুলো ওর পেছনে দৌড়াচ্ছে আর ওকে দাঁড়াতে বলছে। একটা সময় ঐশী দৌড়াতে দৌড়াতে সামনের দুটো লোককে দেখতে পায়। তারা উল্টো দিকে ঘুরেছিল। ঐশী আরো জোরে জোরে দৌড়াতে শুরু করে। ও প্রায় লোকটার সামনে চলে আসে। লোকটা পেছনে ফিরতেই ও লোকটাকে জড়িয়ে ধরে আর আতঙ্কিত গলায় বলে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওদের হাত থেকে বাঁচান। কথা বলতে বলতে ঐশী লোকটার গায়ে ঢলে পড়ে। তারপর ওর আর কিছু মনে নেই। আচ্ছা, এই লোকটা কে ছিল? আমি কাকে জড়িয়ে ধরেছিলাম? কে আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছিল? আর কেই বা আমাকে এখানে নিয়ে এসেছে? এই লোকটা না তো? ঐশী ওর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছে না। ঐশী যখন এত এত ভাবনায় মশগুল ছিল, তখনই ও দরজা খোলার শব্দ শুনতে পায়। ও সেদিকে তাকিয়ে আহাতকে দেখতে পায়। আহাতকে দেখে ঐশীর ভয় আরও বেড়ে গেল। ও ভয়েই নিজেকে গুটিয়ে নিল। আহাতকে দেখা মাত্রই ঐশীর ভয় বেড়ে গেল। ও ভয়েই নিজেকে গুটিয়ে নিল। আহাত হাতে করে খাবারের ট্রে নিয়ে এসেছে। ও ঐশীর বেডের পাশে রাখা চেয়ারটাই বসে। তোমার জন্য নাস্তা নিয়ে আসলাম। তোমার এখন কেমন লাগছে? ঐশী ভয় কিছু বলছে না, চুপটি করে বসে আছে। কি হলো, বললে না যে? হ্যাঁ, ভালো লাগছে। ভয়ের কিছু নেই। আমার সার্ভেন্ট তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। তোমার শাড়ি তো ভিজে গিয়েছিল, তাই ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আমি এখানে কিভাবে এসেছি? আমি তোমাকে নিয়ে এসেছি। যাও, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর কথা বলবো। ঐশী মাথা নেড়ে বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে।
বিছানার কাছে আসতে কার্পেটে পা বেজে পড়তে নিলে আহাত ধরে ফেলে। ঐশী খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ও ভেবেছে ও পড়ে যাবে, কিন্তু নিজেকে হাওয়ায় অনুভব করতে ও চোখ মেলে তাকায়। আহাত ওর দিকেই তাকিয়েছিল। আহাদের সাথে চোখাচোখি হতেই ঐশী হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায়। সরি। ইটস ওকে, বসো, খেয়ে নাও। না না, আমি কিছু খাবো না। তা বললে তো হবে না, তোমাকে খেতে হবে। এমনিতেও তুমি উইক, কাল রাত থেকে কিছু খাওনি, তাই আমি কোনো এক্সকিউজ শুনবো না। বসে চুপচাপ খেয়ে নাও। আহাদের কথার উপর ঐশী আর কোনো কথা বলতে পারে না। ও যেই বিছানায় বসে, আহাদ খাবারের উপর থেকে ঢাকনা সরিয়ে দিচ্ছে। ঐশী ভদ্রতার খাতিরে বলে, আপনি খেয়েছেন? না। তাহলে আমার সাথে খেয়ে নিন। সমস্যা নেই, তুমি খাও। ঐশী খাচ্ছে না। ওকে খেতে না দেখে আহাদ বুঝতে পেরেছে ঐশী খেতে ইতস্তত বোধ করছে। তাই সার্ভেন্টকে কল করে ওর খাবার উপরে নিয়ে আসতে বলে। একটু পর সার্ভেন্ট দরজায় নক করে আহাদ ভেতরে আসতে বলে। উনি খাবার রেখে চলে যান। এবার খেতে পারো। আহাদের কথা শুনে ঐশী খাওয়া শুরু করে। ঐশীকে খেতে দেখে আহাদও খাওয়া শুরু করে। খাবার মাঝে আহাদ বলে, আচ্ছা, ওই ছেলেগুলোকে তুমি চেনো? জি না, ওরা এলাকার বকাটে ছেলে। তুমি বৃষ্টি রাতে বাইরে কি করছিলে? আসলে আমি টিউশনি পড়াই। কাল তো ভার্সিটির ইভেন্ট অনেক লেট করে শেষ হয়েছে, তাই আমার ভার্সিটি থেকে বের হতে দেরি হয়ে যায়। ওদের পড়াতে চাইনি, বাট ওদের আজ পরীক্ষা ছিল, তাই পড়াতে যেতে হয়েছে। পড়ানো শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়। তখন বৃষ্টিও পড়তে শুরু করে। রাত বাড়ছিল অনেকখানি, ভিজেও গিয়েছিলাম, তাই সিদ্ধান্ত নিলাম ভিজে ভিজে বাড়ি যাব। কিন্তু এই গলিতে আসতেই ওরা আমাকে দেখে ফেলে। আর তোমাকে ধরার জন্য তাড়া করে। থ্যাংক ইউ। আপনি যদি আমাকে কাল না বাঁচাতেন তাহলে। রিল্যাক্স, কিছু হতো না। আর থ্যাংক ইউ দিতে হবে না। আহাদের ফিসফিস করে বলে, আমি তোমাকে নয়, আমার জীবনকে বাঁচিয়েছি। কিছু বললেন? না, কিছু বলিনি। তুমি খেয়ে নাও। আর খাবো না। কি বলো, তুমি তো কিছুই মুখে দাওনি। আসলে খেতে ভালো লাগছে না। শরীরে জ্বর তো, তাই খেতে ভালো লাগছে না। আহাদ চেয়ার থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে মেডিসিনের বক্স থেকে দুটো ট্যাবলেট নিয়ে ঐশীর কাছে আসে। নাও, মেডিসিনগুলো খেয়ে নাও। এগুলো কিসের মেডিসিন? জ্বর ও মাথা ব্যথার, খেয়ে নাও। ঐশী আহাদের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নেয়। আসলে আমি বাসায় যাব। হ্যাঁ, যাবে। আগে কিছুক্ষণ রেস্ট করো। না, আসলে আম্মু টেনশন করবে। আর আমার ফোনটাও রাস্তায় পড়ে গিয়েছিল, তাই ফোন বন্ধ পেয়ে আম্মু হয়তো টেনশন করছে। আমাকে যেতে হবে। আচ্ছা, চলো। আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আমি তোমাকে একা ছাড়ছি না। আমি তোমাকে নিয়ে এসেছি, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা, চলো। ওরা রুম থেকে বের হয়ে নিচে আসে। আহাদ ঐশী গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ঐশীদের বাড়ির কাছে আসতে ড্রাইভার গাড়ি থামায়। ঐশী দরজা খুলে বের হয়। আহাদ ওর দিকে একটা শপিং ব্যাগ বাড়িয়ে দেয়। তোমার শাড়ি। ঐশী ব্যাগটা হাতে নেয়। থ্যাংক ইউ আমার হেল্প করার জন্য। ওয়েলকাম। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। ঐশী আহাদের যাওয়ার পানি তাকিয়ে রয়। তাদের গাড়ি চোখের আড়াল হতেই ঐশী বাড়ির ভেতর চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ঐশী। কলিং বেলে চাপ দিতেই আমেনা দরজা খুলে দেয়। ঐশীকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। আম্মু, কাঁদছো কেন? তুই কোথায় ছিলি মা? আমার খুব ভয় ও টেনশন হচ্ছিল। সারাটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তোর ফোনও বন্ধ ছিল। আচ্ছা, ঘরে চলো বলছি, আর কান্না বন্ধ করো। আমেনা ঐশীকে ছেড়ে দেয়। ঐশী দরজা লাগিয়ে হলরুমে চলে আসে। আমেনাকে সোফায় বসিয়ে নিজেও ওনার সামনে বসে। এবার বলো তো মা, তুমি সারা রাত কোথায় ছিলে? আর তোমার গায়ে এ পোশাক কেন? আসলে আম্মু, কাল আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম। বান্ধবী? কিন্তু ভার্সিটিতে তো তোমার কোনো ফ্রেন্ড নেই। আম্মু, কলেজের ফ্রেন্ড। বাচ্চাদের পড়ানো শেষ করে বাসা আসার সময় ওর সাথে দেখা হয়। ও আমাকে জোর করে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। আমার শাড়ি ভিজে গিয়েছিল, তাই ওর ড্রেস দিয়েছে আমাকে। এটা ওরই ড্রেস। তোমার কোন ফ্রেন্ড এটা? ওর নাম কি? রীতা। ও, রীতা। হ্যাঁ আম্মু। শোনো মা, কাল ওদের বাসায় ছিলে ঠিক আছে, কিন্তু আর কখনো রাতে কারো বাসায় যাবে না। জানোই তো এখন দিনকাল খারাপ, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাই সাবধানে চলবে, ঠিক আছে? আচ্ছা। যাও, রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো। ঐশীও রুমে যেয়ে দরজা লাগিয়ে ওই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে শ্বাস নেয়। ওর এতক্ষণ মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে যাবে। অনেক কষ্টে আহানের সামনে নিজেকে শক্ত রেখে কথা বলেছে।
আহাদকে দেখলেই ওর ভয়ে অবস্থা খারাপ হয়েছে। আজ অনেক কষ্টে নিজেকে সামলেছে ও। অশিল একটা বিষয় ভেবে খারাপ লাগছে, আজ প্রথমবার ওর আম্মুকে মিথ্যে কথা বলল। অবশ্য মিথ্যে না বললেও হতো না, ও যদি সত্যি কথা বলতো তাহলে হিতে বিপরীত হয়ে যেত। ও যখন ওর ভাবনায় মুশকুল ছিল তখনই নিচ থেকে আমেনা চিৎকার ভেসেও আসে। ঐশীর বুক কেঁপে ওঠে। ও দরজা খুলে দৌড়ে আমেনার রুমে চলে যায়। ঐশী যেয়ে দেখে আমেনা বুকে হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করেছে। আম্মু, আম্মু কি হয়েছে তোমার? আমেনা ব্যথায় কথা বলতে পারছে না। ঐশী দ্রুত মেডিসিনের বক্স থেকে ব্যথার ওষুধ বের করে আমেনাকে খাইয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর আমেনার বুকের ব্যথা কমতে শুরু করে। আম্মু, এখন ব্যথা কমেছে? কমেছে। কাল তোমাকে হসপিটালে নিয়ে যাব। দরকার নেই মা, বাঁচবো আর কয়দিন, শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। কি বলো এসব? আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, আর তুমি চুপচাপ যাবে। আচ্ছা, তুমি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। আচ্ছা। ঐশী রুম থেকে ড্রেস চেঞ্জ করে এসে রান্নাঘরে চলে যায়। দুপুরে রান্না করে আমেনার সাথে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঐশী রেডি হয়ে ভার্সিটিতে যায়। আজ প্রথম ক্লাসটা হবে না, তাই ঐশী ক্যাম্পাসে বসে পড়েছে। ঐশীর ভীষণ মাথা ব্যথা করছে। এখন একটু চা পেলে ভালো হতো, মাথা ব্যথা কমতো। মামা, একটা চা দিয়েন তো। মা মাত্র চা বসিয়েছে, চা হতে সময় লাগবে। ঐশী মাথা চেপে ধরে, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে। চোখ খুলতেই সামনের চেয়ারে আহাদকে দেখতে পায়। আহাদ হাতের কফি ঐশীর দিকে বাড়িয়ে দেয়। নাও। আপনি? খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। আপনি কি করে বুঝলেন? আমি সব বুঝি, তুমি এখন কফিটা খাও। ঐশী আহাদের হাত থেকে কফির মগটা নিয়ে কফিতে চুমুক দেয়। আহাদ ঐশীর দিকে তাকিয়ে আছে। ঐশী সম্পূর্ণ কফিটা শেষ করে। আস্তে আস্তে মাথা ব্যথা কমে যাবে। হ্যাঁ। ক্লাস নেই? না, প্রথম ক্লাসটা হবে না। ও। আহাদ পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপরে রাখে। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, কাল তো তোমার ফোনটা হারিয়ে গেছে, তাই তোমার জন্য একটা নিউ ফোন এনেছি। সরি, আমি এটা নিতে পারবো না। কথাটা বলে ঐশী বই গুছিয়ে চলে যায়। আহাদ ওকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু ঐশী পেছনে ফিরে তাকায়নি। ঐশী ক্লাস করে বের হয়ে দেখে মেইন গেটের সামনে আহাদ পকেটে হাত গুজিয়ে চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। ঐশী আহাদের পাশ কেটে চলে যেতে নিলে আহাদ বাধা দেয়। ঐশী থেমে যায়। ফোনটা নিয়ে নাও। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায়? আমি তো বলেছি আমি এটা নিতে পারবো না, তবুও কেন বারবার দিতে চাইছেন? আচ্ছা নাও না, আমি তোমাকে গিফট করলাম। গিফট দেওয়া নেওয়ার মতো কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। কথাটা বলে ঐশী আহাদের পাশ কেটে চলে যায়। ঐশী বাসায় এসে রেডি হয়ে আমিনাকে নিয়ে বাসা থেকে বের হয়ে প্রথমে একটা মোবাইল শপে যেয়ে কম দামের মধ্যে একটা টাচ মোবাইল কেনে। আমিনার চেক আপ করানোর জন্য হসপিটালে যায়। ওনার কয়েকটা টেস্ট করে ঐশী ডক্টরের চেম্বারে যায়। আমিনাকে বাহিরে বসিয়ে রেখেছে। ডক্টর রিপোর্ট দেখে গম্ভীর গলায় বলে, শোনো মামনি, তোমার মায়ের অবস্থা ভালো না। আঙ্কেল, কি হয়েছে আম্মুর? তোমার মা 2বার হার্ট অ্যাটাক করেছেন। ওনার শরীরে কন্ডিশন খুব খারাপ। ওনাকে এখন টেনশন মুক্ত রাখতে হবে। ওনার উপর কোনো রকম প্রেশার ফেলা যাবে না, না হলে যে কোনো সময় যা কিছু হতে পারে। বুঝেছো মামনি? জি আঙ্কেল। ডক্টর মেডিসিন লিখে দেয়। ঐশী প্রেসক্রিপশন নিয়ে বাহিরে চলে যায়। ঐশীর মনটা খারাপ হয়ে যায়। আমিনাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে রিকশায় চড়ে বসে। কি হয়েছে মা, তোমার মনটা খারাপ কেন? না আম্মু, কিছু হয়নি। অনেকখানি যেতেই জ্যাম লেগে যায়। অনেকক্ষণ ধরে বসে থাকার পরও জ্যাম না ছাড়াই ঐশী রিকশা থেকে নেমে দাঁড়ায়। কেন জ্যাম লেগেছে তা দেখার জন্য ঐশী সামনে যাচ্ছে। ঐশী সামনে যেয়ে যা দেখলো তাতে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। সবার গাড়ি থামিয়ে মাঝ রাস্তায় গান হাতে চেয়ার পায়ের উপর পা তুলে বসে আছে আহাদ। ওর সামনে হাত পা বাঁধা অবস্থায় একজন লোককে রাস্তায় দুহাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। লোকটার পাশে এক ব্যক্তির লাশ পড়ে আছে। লোকটার পেছনে আহাদের গার্ডরা দাঁড়িয়ে আছে। গার্ডদের মধ্যে থেকে দুজন গার্ড লোকটার মাথার দুপাশে গান ধরে দাঁড়িয়ে আছে। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। আহাদ লোকটার ভয়ে আরো বাড়িয়ে দিল। বল, কেন আমার সাথে বেইমানি করেছিস? আহাদের কথায় লোকটা মাথা নিচু করে ফেলে। কি কিছু বলবি না? ঠিক আছে, তাহলে মর। লোকটা কিছু বলবে তার পূর্বে আহাদ লোকটার কপাল বরাবর গুলি করে। লোকটার দুপাশে দাঁড়ানো গার্ড দুটো লোকটার মাথায় দুপাশে গুলি করে। গুলির শব্দে সেখানে উপস্থিত সবাই ভয়ে কেঁপে ওঠে। লোকটা নিথর দেহ রোডে পড়ে রয়। এই দৃশ্য দেখে ঐশীর অন্তরাত্মা কেঁপে ওঠে। শাহিন, লাশগুলোকে দাফন করে দাও, আর রোদে পড়ে থাকা সমস্ত ব্লাড ক্লিন করে রোড ক্লিয়ার করে ফেলো। ওকে স্যার।
আহাদ চেয়ার ছেড়ে উঠে সামনে তাকাতেই ঐশীকে দেখতে পায়। কাল ঐশীর চোখে কৃতজ্ঞতা দেখলেও আজ এই চোখে ওর প্রতি কেবল আর কেবল ঘৃণা দেখতে পাচ্ছে। আহাদ ঐশীর কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ঐশী দৌড়ে সেখান থেকে চলে যায়। আহাদ ওর যাওয়ার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। গার্ডরা মুহূর্তের মধ্যে রোডে পড়ে থাকা সমস্ত ব্লাড ক্লিন করে রোড ক্লিয়ার করে দেয়। সব গাড়ি যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ঐশীরা বাসায় চলে আসে। ঐশী রুমে এসে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে। রাগে, ভয়ে, ঘৃণায় ঐশীর শরীর থরথর করে কাঁপছে। ছি, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? দুটো মানুষকে মুহূর্তের মধ্যে এতগুলো মানুষের সামনে মেরে ফেললো। ওনার মধ্যে কি কোনো দয়া মায়া নেই? একটাবার লোকটার কথা শুনতেও তো পারতো, কিন্তু না, উনি তা না করে লোকটাকে মেরে ফেললো। আচ্ছা, মাফিয়ারা এমন কেন? ওদের কাছে কি মানুষের কোনো মূল্য নেই? আমরা কি ওদের হাতের পুতুল নাকি? মিস্টার আহাদ শেখ, আই হেট ইউ, জাস্ট আই হেট ইউ। রাত 2টা। ঐশী যখন গভীর ঘুমে ছিল তখন ওর ফোনটা বেজে ওঠে। ঐশী গভীর ঘুমে ছিল, তাই প্রথমবারের কল রিসিভ করতে পারেনি। দ্বিতীয়বার কল দেওয়াই ঐশীর ঘুম ভেঙে যায়। ও ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। ও কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। ও পাশ থেকে কারো কণ্ঠ শোনা যাচ্ছে না। ঐশী আবারও হ্যালো হ্যালো বলে, বাট কেউ রেসপন্স করছে না। ঐশী বিরক্ত হয়ে কল কাটতে নিলেই শুনতে পাই, জান। ঐশী এক ঝটকায় শোয়া থেকে উঠে বসে। ঐশীর বুক কাঁপছে। কে এটা? আহাদ। ঐশী পুনরায় ফোন কানে নেয়। ও আবারও শুনতে পায়, জান। কে আপনি? জান, চিনতে পারছো না? না, আপনার পরিচয় দিন। জান, আমি আহাদ বলছি। ঘুমিয়েছিলে তাই না? এত রাতে আপনি কেন কল দিয়েছেন? জান, তোমাকে দেখতে ইচ্ছে করছে, একটু ছাদে আসো না। মানে আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। ছাদে এসো, তবে তুমি আমাকে দেখতে পাবে। ঐশী আহানের কথা শুনে 1 মিনিটও দেরি করল না, দৌড়ে ছাদে চলে গেল। ঐশী ছাদের একদম কিনারায় এসে নিচে তাকাতেই রাস্তায় জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের হালকা আলোতে আহাদের মুখ দেখতে পেল। আপনি চলে যান এখান থেকে। আহাদের কথায় ঐশী চুপ করে রয়। কি হলো জান? কথা বলো। ভয় পেয়েছিলে? আপনি চলে যান এখান থেকে। যদি না যাই? দেখুন, এখানে আমাদের একটা সম্মান আছে। আপনার জন্য মানুষ আমাদের নিয়ে সমালোচনা করুক, এটা আমি চাই না। মানুষের কাজই তো সমালোচনা করা। হ্যাঁ, কিন্তু আমি তাদের সমালোচনার পাত্রী হতে চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। কথাটা বলে ঐশী কল কেটে আহাদের থেকে চোখ সরিয়ে ছাদ থেকে নেমে আসে। আহাদ ছাদ থেকে চোখ সরিয়ে গাড়িতে উঠে বসে। আজ আহাদের মনটা খারাপ ছিল, তাই ঐশীকে এক নজর দেখার জন্য আহাদ ছুটে এসেছিল। সকালবেলা ঐশী ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে একটা নাম্বার থেকে SMS এসেছে। ও SMS অপশনে যেয়ে দেখে কালকের নাম্বার থেকে SMS এসেছে। ও নাম্বারে ক্লিক করতে SMS স্ক্রিনে ভেসে ওঠে SMS লেখা, গুড মর্নিং জান, কেমন আছো? ঘুম ভালো হয়েছে? আজ ভার্সিটিতে যাবে না? ঐশী আহাদের SMS এর রিপ্লাই দেয় না। ও রেডি হয়ে ভার্সিটিতে চলে আসে। অপরদিকে আহাদও রেডি হয়ে অফিসে যায়। আহাদ যখন ওর কেবিনে বসে কাজ করছিল তখন সিয়াম দরজায় নক করে ভেতরে আসে। সিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সিয়াম, কিছু বলবে? আসলে স্যার। হ্যাঁ বলো। আসলে স্যার। সিয়াম বলো। আসলে স্যার। কি আসলে নকলে করছো? বলতে হলে বলো, না হলে চলে যাও। আসলে স্যার, আমরা রুস্তম আলীর লোকদেরকে ধরতে পারিনি। কি? হ্যাঁ স্যার, ওরা আমাদের হাত ফসকে চলে গেছে। হাত ফসকে গেছে মানে কি? তুমি জানো না ওরা যদি সব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাহলে এর পরিণাম কি হবে? আবু স্যার। সিয়াম, আমি কিছু শুনতে চাই না। যে করেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। জি স্যার। সিয়াম, আমার চোখের সামনে থেকে চলে যাও। ওদের না ধরা অবধি তুমি আমার সামনে আসবে না। যাও। জি স্যার। বলে চলে যায়। আহাদের রাগে মাথা ফেটে যাচ্ছে। রুস্তম আলীর লোক যদি বাহিরে ঘুরে বেড়ায় তাহলে সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। রুস্তমের মতন পশু যা ইচ্ছে করতে পারে। আহাদ টেবিলের উপরে রাখা সবকিছু ফেলে দিচ্ছে। রাগে ওর শরীর কাঁপছে, ভাঙচুর করেও রাগ কমছে না। আহাদ বুঝতে পেরেছে কি করলে ওর রাগ কমবে। আহাদ হনহন করে কেবিন থেকে বের হয়ে যায়। ক্লাস শেষ করে ঐশী লাইব্রেরিতে এসেছে। ও হুমায়ুন আহমেদের বইগুলো দেখছে। ও কনফিউজড হয়ে পড়েছে, বুঝতে পারছে না কোনটা পড়বে। ও যখন বই দেখায় মগ্ন ছিল তখনই কেউ ওকে হেঁচকা টান দিয়ে পাশের রুমটাতে নিয়ে যায়।
ঐশী তাকাতেই আহাতকে দেখতে পেল। ও কিছু বলবে তার পূর্বেই আহাত ওকে শক্ত করে জড়িয়ে ধরে, অনেকটাই শক্ত করে জড়িয়ে ধরেছে। ঐশী ওকে সরানোর চেষ্টা করছে, কিন্তু এক চুলও সরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আহাত ঐশীকে ছেড়ে দেয়। আহাত কিছু বলবে তার পূর্বেই ঐশী আহাতের গালে ঠাস করে চড় মারে। আহাত গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। আমাকে জড়িয়ে ধরেছেন কোন সাহসে? গত 2 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনি প্রতিটা মুহূর্তে আমাকে ফলো করছেন। কাল মাঝরাতে আমার বাড়ির সামনে চলে এসেছেন। আপনি কি শুরু করেছেন এগুলো? যখন ইচ্ছে তখন ফোন দেন, যখন ইচ্ছে তখন SMS দেন। আমাকে কি আপনার হাতের পুতুল মনে হয়? আপনারা মাফিয়ারা না আমাদের মতো সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছেন। আপনি নিজের লিমিট ক্রস করবেন না, আমার থেকে দূরে থাকবেন। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনার এই চেহারা আমি দেখতে চাই না। কথাগুলো বলে ঐশী চলে যেতে নিলে আহাদ ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ঐশীর ঠোঁট ছোড়া দখল করে নেয়। ঐশী ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আহাদ বেশ শক্ত করে ওকে জড়িয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আহাদ ওকে ছেড়ে দেয়। আহাদের হাত আলগা হতেই ঐশী ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আহাদ ঐশীর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে রাগেই গলায় বলে, আজ যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো না, তবে তাকে এমন মৃত্যু দিতাম যা দেখলে লোকের রুহু কেঁপে উঠত। শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমার গায়ে হাত তুললাম না, কিন্তু এরপর থেকে আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমার সাথে উঁচু স্বরে কথা বললে তোমার এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারবে না। ভালোবাসি বলে যে তোমার সবকিছু মেনে নেব এটা ভেবো না। তুমি কি বললে? তুমি আমার হাতের পুতুল নাকি? হ্যাঁ, ঠিক বলেছ, তুমি আমার হাতের পুতুল। আমি তোমাকে যেভাবে নাচাবো তোমাকে ঠিক সেভাবেই নাচতে হবে। লিমিট ক্রস করা কাকে বলে তা আমি তোমাকে বুঝিয়ে দেব। তোমার ডানে বামে সামনে পেছনে আমার ছায়া থাকবে। তোমার হৃদস্পন্দনে নিঃশ্বাসে আমার নাম জড়িয়ে থাকবে। তোমার ভালোবাসায় আমি বসবাস করব। আমি যেমন তোমাকে ভালোবাসি, একদিন তুমিও আমাকে এই মাফিয়া আহাদ শেখকে ভালোবাসবে। কথাটা মনে রেখো। কথাগুলো বলে আহাদ চলে যায়। এসেছিল রাগ কমাতে, কিন্তু দ্বিগুণ রেগে বোম হয়ে চলে গেল। রাগে ঐশীর চোখ থেকে পানি পড়ছে। দৌড়ে ভার্সিটি থেকে বের হয়েছে। বাসার সামনে এসে কলিং বেলে চাপ দেয়। আমেনা এসে দরজা খুলে দেয়। ও আমেনার সাথে কথা না বলে দৌড়ে রুমে চলে যায়। হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে। ওয়াশরুমে যেয়ে ঝর্ণা ছেড়ে দেয়। ঝর্ণার পানি ওর সারা অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। ঐশী জোরে জোরে ঠোঁট মুছছে। ওর ভাবতেও ঘৃণা হচ্ছে ওর ঠোঁটে আহাদের পরশ আছে। আহাদ ওকে জড়িয়ে ধরেছিল, এটা মনে পড়তে ঐশী ওর শরীর সাবান দিয়ে ঘষছে। ঘষতে ঘষতে একটা পর্যায়ে ওর শরীর ছিলে যায়। ঐশী ঝর্ণার নিচে হাঁটু গেড়ে বসে কাঁদছে। ঝর্ণার পানির সাথে ওর চোখের পানি মিশে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঐশী ওয়াশরুম থেকে বের হয়। চুল এখনো ভিজা। ওর মুছতে ইচ্ছে করছে না। চুলের পানিতে পিঠ ভিজে যাচ্ছে। ঐশীর সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ও বারান্দায় চলে আসে। মেঝেতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। আজ কেমন নিজেকে অসহায় অসহায় লাগছে। আগে তো কখনো এতটা অসহায় লাগেনি, তবে আজ কেন লাগছে? ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মিস্টার আহাদ শেখ, আই হেট ইউ। হ্যাঁ, মানছি আমার চারপাশে আপনার ছায়া বিদ্যমান থাকবে। হ্যাঁ, আমার হৃদয় স্পন্দনে নিঃশ্বাসে আপনার নাম জড়িয়ে থাকবে। হ্যাঁ, আমার ভাবনায় আপনি বসবাস করবেন, কিন্তু তা কেবলই ঘৃণার। আপনার মতো মাফিয়াকে আমি কখনো ভালোবাসবো না। আপনার মতো মানুষ কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আপনি সারাটা জীবন আমার কাছ থেকে ঘৃণাই পাবেন। কখনো এই ঘৃণা ভালোবাসায় পরিণত হবে না। ঐশী না খেয়ে পড়াতে চলে যায়। প্রথমে 2টি স্টুডেন্ট পড়িয়ে শেষের স্টুডেন্টকে পড়াতে যায়। ঐশী দাঁড়িয়ে আছে সে গলিটার সামনে। ওর ভয় হচ্ছে, বুঝতে পারছে না কি করবে, যাবে নাকি যাবে না। আজও যদি ওরা ওকে তাড়া করে তখন কি করবে? কিন্তু না গেলে পড়াবে কি করে? বেশ কিছুক্ষণ পর ঐশী সাহস জুগিয়ে গলি দিয়ে হাঁটা শুরু করে। না, আশেপাশে কেউ নেই। ঐশী স্টুডেন্টটার বাসায় চলে আসে। ঐশীর পড়ানোর মাঝে বাচ্চার মা ওর কাছে আসে। জানো ঐশী, এখানে কি হয়েছিল? না তো আন্টি, আমি তো কিছু জানি না। কি হয়েছে এখানে? তুমি যেদিন পড়িয়ে গিয়েছিলে, ওই যে বৃষ্টির রাতে। হ্যাঁ, সেদিনের পরদিন সকালে রাস্তার এই এলাকার বখাটে ছেলেগুলো লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ, কে মেরেছে জানো? কে মেরেছে? আহাদ শেখ। কি? আহাদ শেখ? হ্যাঁ, তাও আবার খুব বাজেভাবে মেরেছে। ছেলেগুলোর চোখ উপড়ে ফেলেছে, জিহ্বা কেটে দিয়েছে, হাতের নখগুলো প্লাস দিয়ে টেনে উঠিয়েছে।
শরীরের সমস্ত জায়গায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। ওদের অনেক কষ্ট দিয়ে মেরেছে। মেরে ফেলেছে ভালোই করেছে। ওরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। ওদের মতো নরপশুদের মেরে ফেলাই উচিত। কথাগুলো বলে উনি অন্য রুমে চলে যান। ওদের এতটা বাজেভাবে মারা কথা শুনতেই ভয়ে ঐশীর সারা শরীর কেঁপে ওঠে। পড়ানো শেষ করে ঐশী ওনাদের বাসা থেকে চলে আসে। গলি থেকে বের হয়ে মেন রোডে আসতেই আহাদকে দেখতে পায়। আহাদ ঐশীকে দেখে ওর কাছে আসে। ঐশী ওর পাশ কেটে চলে যেতে নিলে আহাদ ওর হাত ধরে ফেলে। আহাদ হাত ধরতে ঐশী ব্যথায় আহা করে ওঠে। আহাদ ঐশীর হাত দেখে ভ্রুকুচকে বলে, হাত ছিলেছে কিভাবে? ঐশী কিছু বলে না। আমার জন্য নিজেকে কষ্ট দিয়েছো কেন? ঐশী আহাদের হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। আমি নিজের সাথে যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আহাদ ঐশীর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আমারই তো সব, কারণ তুমি তো আমার। ছাড়ুন। আচ্ছা নাও, ছেড়ে দিলাম। দুপুরে খাওনি কেন? খেতে ইচ্ছে করেনি। আচ্ছা চলো। কোথায় যাব? চলো একসাথে ডিনার করে আসি। না, আপনি যান। তোমাকে ছাড়া যাচ্ছি না। আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি কেন আমার পিছে পড়ে আছেন? কারণ আমি তোমায় ভালোবাসি। আপনার ভালোবাসা আমার প্রয়োজন নেই। আমার তো প্রয়োজন আছে। চলো। যাব না। ঐশী, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। দুপুরের কথা আর ওই ছেলেদের মৃত্যুর কথা মনে পড়তে ঐশী ভয়ে ঢকিলে। চলো। ঐশী আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। ঐশীকে গাড়িতে উঠতে দেখে আহাদ মুচকি হেসে গাড়িতে উঠে বসে। আহাদ গাড়ি স্টার্ট দেয়। ঐশী চুপ করে বসে আছে। আহাদ ওর সাথে কথা বলছে, কিন্তু ও উত্তরে কিচ্ছু বলছে না। ওরা রেস্টুরেন্টে চলে আসে। আহাদ আগে থেকে টেবিল রিজার্ভ করে রেখেছে। ওরা যেয়ে টেবিলটায় বসে। আহাদ ওকে খাবার অর্ডার করতে বলে, কিন্তু ঐশী কিছু অর্ডার করে না, তাই আহাদই খাবার অর্ডার করে। আহাদ ঐশীর সাথে কথা বলছে, কিন্তু ও উত্তরে কিছুই বলছে না। খাবার চলে আসে। ঐশী এখনো অবধি কিচ্ছু মুখে দেয়নি, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কি হলো জান, খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না। আহাদ ঐশীর মুখের সামনে খাবার তুলে ধরে। ঐশী আহাদের দিকে চোখ তুলে তাকায়। খেয়ে নাও। ঐশী আহাদের দিকে তাকিয়ে ওর হাত থেকে খেয়ে নেয়। আহাদ মুচকি হাসে। আহাদ আস্তে আস্তে ঐশীকে খাইয়ে দিচ্ছে। ঐশী আহাদের দিকে তাকিয়ে খেয়ে নিচ্ছে। ঐশী খাওয়ার মাঝে আহাদকে প্রশ্ন করে, ছেলেগুলোকে মেরেছেন কেন? আহাদ সোজা সাপটা উত্তর দেয়, কারণ ওরা আমার জানের দিকে হাত বাড়িয়েছিল। ওদের কথার মাঝে ঐশীর ফোন বেজে ওঠে। ও ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ওর মা কল দিয়েছে। ঐশী কল রিসিভ করে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কোথায়? আসতে তো দেরি হচ্ছে কেন? আম্মু, আমি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? কার সাথে? আম্মু, রিমন আর আন্টির সাথে। আসলে ও বাইরে আসার জন্য বায়না করছিল, তাই ওকে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে এসো। আচ্ছা আচ্ছা। মাকে মিথ্যে বললে কেন? সত্যিটা বলা যেত না? মায়ের শরীরটা বেশি ভালো না, তাই না? আপনি কি করে জানেন? গতকাল তুমি হসপিটালে গিয়েছিলে মায়ের চেক আপ করানোর জন্য, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? কি করে জানলাম তাই তো? বলেছিলাম না আমার ছায়া সব সময় তোমার আশেপাশে থাকবে। আমার বডিগার্ডরা আমার ছায়া, আর আমার ছায়ারা সব সময় তোমার আড়ালে তোমার উপর নজর রাখবে। আপনি আমাকে নজরবন্দি করতে চাইছেন? নতুন করে আর কি করব? তুমি তো আগে থেকে আমার নজরে বন্দী হয়ে আছো। ঐশী বসা থেকে উঠে দাঁড়ায়। আহাদও উঠে দাঁড়ায়। ঐশী হাঁটা শুরু করে। ঐশীর পিছে পিছে আহাদও হাঁটা শুরু করে। ওরা গাড়িতে উঠে বসে। আহাদ ঐশীকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টা মাস। এই 2 মাসে অনেক কিছু হয়েছে। ঐশীর প্রতি আহানের ভালোবাসা বেড়েছে ওর প্রতি কেয়ারি। এ কদিনে ঐশীর একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়েটার নাম রোজা। মেয়েটা ভালো, ভদ্র। মেয়েটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কিছুটা ভীতু প্রকৃতির। ঐশী রোজার সাথে চলাফেরা করে, একসাথে কলেজে আসে, একসাথে বাসায় যায়। ওদের মাঝে বেশ ভালো বন্ডিং তৈরি হয়েছে। ঐশী রোজা ভার্সিটিতে ক্লাস করছিল। স্যার ক্লাস করানো শেষে কক্ষ থেকে চলে যান। স্যার যেতে কক্ষে আহাদ প্রবেশ করে। ও ঐশীদের বেঞ্চের কাছে আসে। ঐশী রোজা কথা বলছিল। আহাদকে আসতে দেখে ওরা দুজনেই দাঁড়িয়ে যায়। রোজা, তোমার সাথে কিছু কথা আছে আমার, সাথে আসো। আহাদের কথায় রোজা ভয়ে ঢকিলে। রোজা অসহায় দৃষ্টিতে ঐশীর দিকে তাকায়। ঐশী ওকে চোখের ইশারায় রিল্যাক্স হতে বলে। ওর সাথে কি কথা আছে? সেটা না হয় ওকেই বলি। রোজা আসো। আহাদ ক্লাস থেকে বের হয়। দোস্ত, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, যা।
আচ্ছা। রোজার আহমেদের পেছন পেছন যায়। আহাদ ক্যান্টিনে যেয়ে বসে। রোজা আহাদের সামনের চেয়ারটাই বসে। রোজা ভয় ভয় বলে, জি জি স্যার, বলুন। ঐশী তোমার কি হয়? ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড হলে ওর হাজবেন্ড তোমার কি হবে? দুলা ভাই। তাহলে আমাকে স্যার বলে ডাকছো কেন? আহাদের কথায় রোজা থতমত খেয়েছে। স্যার নয়, আমাকে ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? রোজা উত্তরে মাথা নাড়ায়। শোনো রোজা, তুমি তো জানো আমি একজন মাফিয়া। আমার জীবনটা অনিশ্চিত, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আমার এই অনিশ্চিত জীবনের সাথে ঐশীর জীবন জড়িয়ে পড়েছে। আমি চাইলেও ওকে আমার জীবন থেকে সরাতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। ও আমার দুর্বলতা, আমার শত্রুরা আমার দুর্বল জায়গায় আঘাত করতে চাইবে, আমার ঐশীর গায়ে আঘাত করতে চাইবে, ওকে আমার জীবন থেকে সরাতে চাইবে, যেটা আমি চাই না। তাই তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি তো সবসময় ওর সাথে চলাফেরা করো, তাই আমাকে ওর সমস্ত আপডেট জানাবে। তোমার চোখের সামনে থেকে আড়াল হতে দিবে না। যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে কল দেবে। এই নাও, এটা আমার নম্বর। কি বলেছি মনে থাকবে তো? জি ভাইয়া। ঠিক আছে, তবে এখন ক্লাসে যাও। আর হ্যাঁ, আমাদের মাঝের কথা ঐশী যেন না জানতে পারে। ঠিক আছে। রোজা চেয়ার ছেড়ে উঠিয়ে দাঁড়ায়, ক্লাসের দিকে হাঁটা শুরু করে। রোজা কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছে। না, আহাদ ভাইয়া তো ভালোই, আমার সাথে কত সুন্দর করে কথা বললো। আমি শুধু শুধু তাকে ভয় পাচ্ছি। ঐশী কত লাকি, ভাইয়া ওকে অনেক ভালোবাসে, ওকে কত কেয়ার করে। ভাইয়া মাফিয়া তো কি হয়েছে, ওর প্রতি তো তার ভালোবাসার কোনো কমতি নেই। নিজের সবটা দিয়ে ওকে ভালোবাসে। যদি আমাকেও কেউ এমনভাবে ভালোবাসতো। ভাবনায় মুশকুল থাকায় সামনে থেকে আসা ব্যক্তিকে রোজা দেখতে পায় না। রোজা সে ব্যক্তির সাথে সজোরে ধাক্কা খেয়ে পড়তে নিলে সে ব্যক্তি ওকে ধরে ফেলে। রোজা চোখ তুলে সামনে তাকিয়ে দেখে সিয়াম ওকে ধরে দাঁড়িয়ে আছে। রোজা চট জলদি সিয়ামের কাছ থেকে সরে আসে। সরি। ইটস ওকে, এরপর থেকে সাবধানে চলবে। কথাটা বলে সিয়াম চলে যায়। রোজা যাওয়ার পানি তাকিয়ে রয়। পেছন থেকে রোজার কাঁধে কেউ হাত রাখে। রোজা পেছন ফিরে দেখে ঐশী ওর কাঁধে হাত রেখেছে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? না, কোথাও না। ওনার সাথে কি কি কথা হলো? তেমন কিছু না, আমাদের সাবধানে থাকতে বলেছে। ও, এই কথা তো আমার সামনে বলা যেত। যাই হোক, চল শপিং মলে যাই। এখন শপিং মলে কেন যাব? সে কি, কাল যে আমাদের ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তা কি ভুলে গেছিস? একদম ভুলে গেছি। তুই তো ভুলাঙ্কার। চল, শাড়ি কিনতে হবে। চল। ওরা ভার্সিটি থেকে বের হয়ে রিকশায় চড়ে বসে। কিছুক্ষণ পর শপিং মলে চলে আসে। প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছে, কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। অনেক ঘোরাঘুরির পর শেষমেশ একটা শাড়ি পছন্দ হয়, লাল পাড়ের কালো শাড়ি। ওরা লাল পাড়ের কালো শাড়ি কিনে লাল আর কালো চুড়ি কিনে, সাথে ম্যাচিং করে কালো আর লাল স্টোনের ইয়ারিং কেনে। ব্যাস, কেনাকাটা শেষ। শপিং মল থেকে বের হয়ে ফুচকার স্টলে যায়। 2 প্লেট ফুচকা অর্ডার করে। কিছুক্ষণ পর ফুচকা চলে আসে। ওরা গল্প করছে আর ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া শেষ। লাচ্ছি শরবতের স্টল থেকে 2টো লাচ্ছি নিয়ে রিকশায় চড়ে বসে। গল্প করতে করতে লাচ্ছি খেতে খেতে ওরা বাসায় চলে আসে। প্রথমে রোজাদের বিল্ডিং। রোজাদের বিল্ডিং থেকে একটু দূরে, রোজাদের বিল্ডিং থেকে 4টা বিল্ডিংয়ের পর ঐশীদের বিল্ডিং। ঐশী রোজাদের বাড়ির সামনে রোজাকে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসে। প্রতিদিনের মতন ঐশী টিউশন পড়িয়ে বাসায় চলে আসে। আজ অনেক ক্লান্ত লাগছিল, তাই শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। ফোনের আওয়াজে ঘুম ভাঙে ঐশী। ফোন হাতে নিয়ে দেখে আহাদ কল করেছে। ওর মেজাজ বিগড়ে যায়। কল রিসিভ করে আহাদকে দেয় এক ছাড়ি। এই, আপনার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, আমার সাদের ঘুমটা কেন নষ্ট করলেন? ঐশীর ঝাড়িতে আহাদ থ হয়ে রয়। কি হলো, এখন কথা বলছেন না কেন? সরি, আমি জানতাম না তুমি ঘুমিয়েছিলে। জানলে ঘুম ভাঙাতাম না। সরি জান। হয়েছে, আর সরি বলতে হবে না। বলুন, কি বলবেন? জান, একটু বারান্দায় আসো না। আবার? প্লিজ জান, আসো না, তোমাকে একটু দেখবো। 2 মাস ধরে আপনি আমাকে জ্বালিয়ে যাচ্ছেন। এই রাতের বেলা আপনাকে কেন এখানে আসতে হবে? আমাকে এত দেখার কি আছে? আজ যাব না বারান্দায়। বারান্দায় আসবে না? না। সত্যি তো? হ্যাঁ, সত্যি আসবো না। ঠিক আছে, তাহলে আমি উপরে আসছি। এই না, একদম না। না বলছো কেন? আমার তোমাকে দেখতেই হবে। তুমি যদি না আসো তবে তো আমাকে যেতেই হবে। আপনি আসেন না, আমি বারান্দায় আসছি। ঐশী গায়ে ওড়না জড়িয়ে বারান্দায় চলে যায়। আহাদ ওকে দেখে বুকে হাত দেয়। হায়, সব রূপে তোমাকে কত সুন্দর লাগে। সুন্দর না ছাই, দেখা শেষ, এবার যান।
সারা জীবন তাকিয়ে থাকলেও দেখা শেষ হবে না। ঐশী কিছু বলবে তার আগেই আমিনার গলা শুনতে পায়। আমিনা ওই রুমের দিকেই আসছে। ওহ নো, আম্মু আসছে, আপনি প্লিজ চলে যান। যাব না, আজ মায়ের সাথে দেখা করব। এই একদম না, প্লিজ যান না। যাব না। প্লিজ যান না, এমন করছেন কেন? আচ্ছা যাচ্ছি। আহাদ কানে ফোন নিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। গ্লাস নামিয়ে ঐশীর দিকে ফ্লাইং কিস ছুড়ে বাইজান বলে কল কেটে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। ঐশী ওর যাওয়ার দিকে তাকিয়ে রুমে চলে আসে। আমিনাও দরজা খুলে রুমে আসে। উঠে গেছো? হ্যাঁ আম্মু। হাত মুখ ধুয়ে খেতে আসো। আচ্ছা। আমিনা চলে যায়। ঐশীও হাত মুখ ধুয়ে রুম থেকে বের হয়। আমিনা ঐশীকে খাবার বেড়ে দিচ্ছে। ঐশী খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ঐশী ও রুমে চলে আসে। এতক্ষণ ঘুমিয়েছিল, তাই এখন আর ঘুম আসছে না। ঘুম না আসায় পড়তে বসে। বেশ কিছুক্ষণ পর বই রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঐশী ঘুম থেকে উঠে সময় দেখার জন্য ফোন হাতে নেয়। স্ক্রিনে আহাদের নামের SMS দেখতে পায়। SMS অপশনে ক্লিক করতেই আহাদের SMS ভেসে ওঠে। গুড মর্নিং জান, ঘুম ভালো হয়েছে? আজ তো তোমাদের প্রোগ্রাম আছে তাই না? আজ সুন্দর করে সাজবে। আমার প্রিয় তোমাকে যেন সবার থেকে বেশি সুন্দর লাগে। আচ্ছা এখন আর বিরক্ত করব না, তুমি রেডি হও। বাই, ইউনিভার্সিটিতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আই লাভ ইউ। ঐশী আহাদের SMS এর রিপ্লাই দেয় না। ও রোজাকে কল দেয়। রোজা কল রিসিভ করে। হ্যাঁ ঐশী বল। উঠেছিস? মাত্র ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে আমার বাসায় চলে আয়, রেডি হয়ে একেবারে বের হব। আচ্ছা আসছি আমি। আচ্ছা। ঐশী কল কেটে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়। আমিন ওকে নাস্তা দেয়। ও নাস্তা খেয়ে রুমে চলে আসে। একটু পর রোজা ওদের বাসায় চলে আসে। আমিনা দরজা খুলে দেয়। রোজা আমিনার সাথে কুশল বিনিময় করে ঐশী রুমে যায়। ঐশী রোজাকে শাড়ি পরিয়ে দিয়ে নিজেও শাড়ি পরে ফেলে। মুখে হালকা মেকআপ করে, গায়ে গহনা জড়িয়ে চুলগুলো ছেড়ে দেয়। ব্যাস, দুজন রেডি। ঐশী আয়নায় ওদের দুজনের প্রতিচ্ছবি দেখে হেসে বলে, রোজা আমাদের জমজ জমজ লাগছে। হ্যাঁ রে, আমাদের হাইট, ওয়েট, দেহের গঠন, চুলের লেন্থ, চুলের কালার, গায়ের রং সব এক। তারপরে আজ সব সেম সেম পড়েছি, জমজ তো লাগবেই। মুখটাও সেম হলে ভালোই হতো, আমরা জমজ বোন হতাম। আচ্ছা চল বের হই। চল। ওরা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়। মেন রোডে আসতেই রিক্সা পেয়ে যায়। ওরা রিক্সায় চড়ে বসে। আজ আহাদের মন একদম ফুরফুরে, কারোর সাথে কোনো রাগারাগি করেনি। খুব শান্ত হয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করছে। স্টাফরা ওকে শান্ত দেখে খুশি হয়। অনেকক্ষণ যাবৎ টিচারের লেকচার শুনতে শুনতে রোজা ঐশী বোর হয়ে গেছে, তাই দুজন সিট ছেড়ে উঠে দাঁড়ায়। ভার্সিটির অন্য পাশ দিয়ে হাঁটছে আর গল্প করছে। গল্প করতে করতে ঐশীর গলা শুকিয়ে আসে। ওর খুব পানির তৃষ্ণা পেয়েছে। রোজা তুই এখানে বস, আমি পানি খেয়ে আসি। চল আমিও তোর সাথে যাই। সমস্যা নেই, তোকে কষ্ট করে যেতে হবে না। তুই এখানে বসে আমার জন্য ওয়েট কর, আমি যাব আর আসবো। আর হ্যাঁ, আমার ফোনটা তোর কাছে রাখ। আচ্ছা। ঐশী রোজা ভার্সিটির পেছনের দিকটাই চলে এসেছে। এখানে পানির ফিল্টার দোতলায়। ঐশী সিঁড়ি বেয়ে উপরে উঠছে। দোতলায় আসতেই পানির ফিল্টারের উপর চোখ পড়ে। ঐশী গ্লাসে পানি নিয়ে খেয়ে নেয়। ঐশী পানি খেয়ে বের হওয়ার জন্য হাঁটা শুরু করে। ফিল্টারটা একদম শেষের রুমের সাথে ছিল। ঐশী হাঁটতে হাঁটতে প্রথম রুমের কাছে আসতেই কেউ ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে রুমের ভেতর নিয়ে এসে দেয়ালের সাথে আটকে ফেলে। ঐশী চোখ তুলে তাকিয়ে দেখে রবিন ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। রবিন? ইয়া বেবি, আমি। ছাড়ো আমাকে। কেন বেবি, আমার ছোঁয়া ভালো লাগছে না? রবিন ঐশীর গলায় মুখ ডুবাতে নিলে ঐশী ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দরজা দিয়ে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই রবিন দরজা লাগিয়ে দেয়। বেবি, এবার কিভাবে বের হবে? রবিন সরে যাও, আমাকে বের হতে দাও। না বেবি, তা হচ্ছে না। বেবি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। তাতে কি, আমি তো ভালোবাসি। আর আমার তোমাকে কাছে চাই, খুব কাছে। রবিন ওর কাছে এসে ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ঠোঁটে ঠোঁট ডুবাতে নিলে ঐশী ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়। রবিনের রাগ উঠে যায়। তোর এত বড় সাহস! বলে ঐশীর গালে সজোরে চড় মারে। ঐশী ছিটকে পড়ে, দেয়ালের সাথে মাথায় আঘাত পায়। ঐশী কপালে হাত ছুঁয়ে দেখে কপাল থেকে রক্ত পড়ছে। সবেমাত্র আহাদের গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। চোখে সানগ্লাস পরে গাড়ি থেকে বের হয় আহাদ। আজও গার্ড নিয়ে আসেনি। পকেটে হাত গুজিয়ে ফুরফুরে মেজাজে ঐশীর কাছে যাচ্ছে। স্টেজের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে আহাদ।
কোথাও ঐশীকে দেখতে পেল না। ঐশীকে দেখতে না পেয়ে ভার্সিটির অন্য পাশ দিয়ে ঐশীকে কল দেয়। বেঞ্চের উপর বসে ফোন স্ক্রল করছিল রোজা। ফোন বেজে উঠতেই চোখ পড়ে ঐশীর ব্যাগের উপর। ঐশীর ফোন বের করে দেখে স্ক্রিনে মিস্টার হেডেক লেখা। রোজা বুঝতে পারে এটা আহাদের নাম্বার। রোজা কল রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফোন তুমি ধরলে যে, ঐশী কোথায়? ভাইয়া ঐশী পানি খেতে গিয়েছে, ফোনটা আমার কাছে রেখে গেছে। ও, তুমি কোথায়? ভার্সিটির পিছনের দিকটায়। আচ্ছা, আমি আসছি। আহাদ কল কেটে হাঁটা শুরু করে। একটু পরে রোজার কাছে চলে আসে। ঐশী এখনো আসেনি? না ভাইয়া, ও গেল তো অনেকক্ষণ হলো, এখনো আসেনি। কি? হ্যাঁ ভাইয়া, ও গিয়েছে অনেকক্ষণ হয়েছে, এখনো আসেনি। ফোনটাও আমার কাছেই রেখে গেছে। ও কোন দিকে গিয়েছে? রোজা হাত দিয়ে দেখিয়ে বলে, ভাইয়া ওই দিকটায়। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাইয়া আমিও যাব। ঠিক আছে, চলো। ওরা ভবনটার দিকে যাচ্ছে। রবিন ঐশীর চুলের মুঠি ধরে ওর সামনে দাঁড় করে। তুই আমার গালে চড় মেরেছিস কোন সাহসে? বলে আবারও সজোরে ঐশীর গালে চড় মারে। ঐশী ছিটকে সামনে রাখা টেবিলটার সাথে আঘাত পায়। ঐশীর কপাল বেয়ে রক্ত পড়ছে, ঠোঁটও কেটে গেছে। রবিন ওর কাছে এসে ওর বাহু জোরে চেপে ধরে দাঁড় করে। তোর খুব তেজ না? তুই দুবার আমাকে রিজেক্ট করেছিস, এত তেজ কিসের? হ্যাঁ, এই রূপের এত তেজ তো? আজ এই রূপেই তোর কল হয়ে দাঁড়াবে। আজ তোর এমন অবস্থা করবো যে তুই মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। রবিন ঐশীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঐশী পিঠে হাঁটুতে ব্যথা পায়। ঐশী অনেক ক্লান্ত হয়ে পড়েছে, উঠার মতন শক্তি নেই ওর মাঝে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, এখানে কেউ আসবে না। আজ তোর এই তেজ আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। রবিন, আমাকে ছেড়ে দাও প্লিজ। রবিন শয়তানি হাসি হাসছে। রবিন ঐশীর কাছে এসে এক হাঁটু গেড়ে বসে ঐশীর গাল জোরে চেপে ধরে বলে, কি হলো? শেষ? সব তেজ শেষ? মার আমাকে, চড় মার। কি হলো? চড় মার। প্লিজ রবিন, ছেড়ে দাও আমাকে। আজ তোকে ছাড়বো না। তোর সব তেজ আমার পায়ের তলায় পিষে ফেলবো। আজ তোকে কলঙ্কিত করব, তারপর দেখবো তুই এত কলঙ্কিত জীবনে কিভাবে বেঁচে থাকিস। রবিন ঐশীর আঁচল ধরে ঝুড়ি টান দেয়। ব্লাউজ ছিঁড়ে পিনগুলো ঐশীর কাঁধে ডেবে যায়। রবিন ওর বুকের উপর থেকে আঁচল সরাতে নিলে ঐশী আঁচল খামছে ধরে। রবিন আঁচল সরাতে চাইছে, কিন্তু ঐশী যতটা শক্ত করে ধরা সম্ভব ততটা শক্ত করে ধরে রেখেছে। রবিন ঐশীর দুহাত মেঝের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবাতে নিলে দরজা ভেঙে রুমে প্রবেশ করে আহাত। আহাত রবিনের কলার ধরে দাঁড় করায়। রোজা দৌড়ে ঐশীর কাছে আসে। ঐশী রোজাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। আহাত রবিনে নাক বরাবর ঘুষি মারে। রবিন ছিটকে দূরে গিয়ে পড়ে। আহাত ওর কলার ধরে দাঁড় করিয়ে পুনরায় ঘুষি মারে। কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছিস? তুই জানিস ওকে? কি ওর পরিচয়? তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস তুই? আহাত রবিনের বুকে লাথি দিয়ে বলে, তুই আমার জানের গায়ে হাত দিয়েছিস। ও আমার জান, আমার জীবন। শি ইজ মাই এভরিথিং। রোজা ঐশীকে ধরে দাঁড়িয়ে আছে। ঐশীর শরীরে দাঁড়িয়ে থাকার মতন শক্তি নেই, এখনো কপাল বেয়ে রক্ত পড়ছে। ঐশী ক্লান্ত চোখে আহাতকে দেখছে। আহাত রবিনকে রড দিয়ে মারছে। রাগে আহাদের কপাল ঘাড়ের রগ ফুলে উঠেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে রবিনকে মারছে। রবিনকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আহাত রবিনের কলার ধরে টেনে রোজা ঐশীর সামনে আনে। আহাত রোজাকে চোখ দিয়ে ইশারা করে ঐশীকে নিয়ে ওর পেছনে আসতে বলে। আহাত রবিনকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। রোজা ঐশীকে নিয়ে নামছে। আহাত মাঠে এসে রবিনকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। সেখানে উপস্থিত সবাই জড়ো হয়েছে। আহাত রবিনের বুকে পাড়া দিয়ে হুঙ্কার দিয়ে বলে, কোন সাহসে আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছিস? কথাটা বলে রবিনের বুকে জোরে পাড়া দেয়। রবিনের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। রবিনের অবস্থা খারাপ, উঠার বা প্রতি উত্তরে আঘাত করার শক্তি নেই ওর মাঝে। নিথর হয়ে পড়ে আছে ও। আহাত পকেট থেকে ছুরি বের করে রবিনের সামনে এক হাঁটু গেড়ে বসে। এই চোখ দিয়ে আমার জানের দিকে নজর দিয়েছিস তাই না? তোর এই চোখে আমি রাখবো না বলে রবিনের চোখে ছুরি গেঁথে ওর চোখ উপড়ে ফেলে। রবিন জোরে চিৎকার দেয়। সেখানে উপস্থিত সবাই ভয়ে কেঁপে ওঠে। রবিন ব্যথা আর্তনাদ করে অনেক কষ্টে বলে, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর কখনো ঐশীর দিকে চোখ তুলে তাকাবো না। আমাকে মাফ করে দিন প্লিজ, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন।
এখন কেন ক্ষমা চাইছিস? কেন আকুতি মিনতি করছিস? আমার জানো তো তোর কাছে আকুতি মিনতি করেছিল, তুই কি ওকে ছেড়েছিলি? বল, ছেড়েছিলি? তখন তো ঠিকই গায়ের জোর খাটিয়েছিলি, পুরুষত্ব দেখিয়েছিলি। তবে এখন কেন আকুতি মিনতি করছিস? তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দেব? আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তুই আমার জানের গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস, এ ভুলের কোনো ক্ষমা নেই। আহাদ পকেট থেকে গান বের করে প্রথমে রবিনের দুহাঁটুতে গুলি করে, তারপর কপাল বরাবর গুলি করে দেয়। রবিন মৃত্যুবরণ করে। সেখানে উপস্থিত সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ আহাদকে বাধা দেওয়ার মতন দুঃসাহস করেনি। সবাই আহাদকে ঝমের মতন ভয় পায়। আহাদ ঐশীর কাছে আসে, এসে ঐশীকে একপাশে দিয়ে জড়িয়ে ধরে, সবার উদ্দেশ্যে বলে, শুনে রাখো সবাই, ঐশী আমার ভালোবাসা, আমার জীবন। ওর দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে রবিনের থেকে আরো ভয়াবহ মৃত্যু দেব। সো বি কেয়ারফুল। কোনো মেয়ের অসম্মান আমি সহ্য করব না। যেই মেয়ের গায়ে হাত বাড়াবে তাকেই জীবনের মায়া ত্যাগ করতে হবে। ঐশীর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে। ওর পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। ও আহাদের গায়ের উপর ঢলে পড়ল। আহাদ ঐশীকে ধরে ফেলে। জান, জান, চোখ খুলো জান। ঐশীর সারা শব্দ না পেয়ে আহাদ ওকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। আহাদ পেছনের সিটে ঐশীকে ধরে বসে আছে। আহাদের পাশের সিটে রোজা বসেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা আহাদের বাসায় চলে আসে। আহাদ ঐশীকে কোলে তুলে রুমের দিকে যাচ্ছে। ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রোজা দরজায় দাঁড়িয়ে ওদের দেখে আর রুমে প্রবেশ করে না, নিচে চলে যায়। ঐশীর ঠোঁটে, কপালে, হাতে, কাঁধে রক্ত দেখে আহাদের রাগ উঠে যায়। আহাদ নিজে রাগ কিছুটা কন্ট্রোল করে নেয়। ঐশীর পাশ থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মেডিসিনের বক্স নিয়ে ঐশীর কাছে আসে। খুব সাবধানে ঐশীর ক্ষতগুলো পরিষ্কার করে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। আহাদ খুব সাবধানে ঐশীর ক্ষতগুলো পরিষ্কার করে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। ওর শরীরের ব্যথা কমানোর জন্য আহাদ একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। আহাদ ঐশীর গায়ে চাদর দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতে চুমু দিয়ে রুম থেকে বের হয়। রোজার সামনে বসে আছে আহাদ। রোজা? জি ভাইয়া। রোজা, আজ যা হয়েছে তা ঠিক হয়নি। ঐশী এখন মেন্টালি ডিস্টার্বড। ওকে আমাদের সাপোর্ট দিতে হবে। আজকের এই ঘটনার কথা ও কখনোই মায়ের সাথে শেয়ার করবে না। ও মাকে কোনো প্রকার মানসিক চাপে রাখতে চায় না। ও সব কিছু নিজের মাঝেই দমিয়ে রাখবে, কাউকে কিচ্ছু বুঝতে দিবে না। তাই আমাদের ওর পাশে দাঁড়াতে হবে, ওকে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, আমাদের ওর পাশে দাঁড়াতে হবে, ওকে সাপোর্ট দিতে হবে। চোখ মেলে নিজেকে এক গোছানো রুমে আবিষ্কার করে ঐশী। রুমটা তার অচেনা না, এই রুমে আরও একবার এসেছে ও। সেদিনও অচেতন অবস্থায় এসেছিল, আজও তাই। ঐশী শরীরে ব্যথা অনুভব করছে। কষ্ট করে উঠে বসে আয়নায় তাকাতেই শরীরের ক্ষতগুলো চোখে পড়ে। ওর চেহারা মলিন হয়ে যায়। রবিনের করা কাজগুলো মনে পড়ে যায়। আজ যদি আহাদ না আসতো তাহলে কি হতো? ওর জীবনে কলঙ্কের দাগ লেগে যেত। তখন তো আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকতো না। ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ঐশী বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দরজার দিকে পা বাড়াতেই দরজা খুলে যায়। দরজার ওপারে আহাদ দাঁড়িয়ে আছে। ঐশী আহাদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে। আহাদ ঐশীর সামনে এসে দাঁড়ায়। ওর গালে হাত রেখে বলে, ঠিক আছো? ঐশী চোখ বন্ধ করে খুলে, যার অর্থ হ্যাঁ, ও ঠিক আছে। কেন যেন আজ আহাদের স্পর্শে ওর খারাপ লাগেনি। কেন যেন ওকে স্পর্শ করার জন্য কড়া কথা বলতে পারেনি। কেন যেন আহাদের স্পর্শে ভালো লাগছে। মনে হচ্ছে এই স্পর্শে যেন শান্তি মিশে আছে। আহাদকে অবাক করে দিয়ে ঐশী আহাদকে জড়িয়ে ধরে। ঐশী জড়িয়ে ধরা মাত্রই আহাদের বুক থক করে ওঠে। ঐশী আহাদকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আহাদ নিজেকে সামলে ঐশীকে হালকা করে জড়িয়ে ধরে। আহাদকে জড়িয়ে ধরা অবস্থায় থ্যাংক ইউ। লাভ ইউ। ঐশী আহাদকে ছেড়ে দিয়ে বলে, কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়। হ্যাঁ জানি, কিন্তু তোমার সাথে আমার থ্যাংক ইউ ওয়েলকামের সম্পর্ক না, লাভ ইউর সম্পর্ক। বুঝেছি। আমাকে এখন বাড়িতে যেতে হবে। যাবে তো? এত তাড়া কিসের? বসো, আমি সার্ভেন্টকে তোমার জন্য খাবার নিয়ে আসতে বলছি। না, আমি কিছু খাবো না। তা বললে তো হবে না, তুমি অনেক উইক। আমি এখন খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। প্লিজ জোর করিয়েন না। কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো, রোজা তোমার জন্য ওয়েট করছে। রোজাও এসেছে? মেয়েটা তোমার অনেক কেয়ার করে। রোজা খুব ভালো, তোমার প্রকৃত বন্ধু। চলো। চলুন। ওরা নিচে নেমে আসে। রোজা ঐশীকে দেখে ওর কাছে এসে জড়িয়ে ধরে।
দোস্ত ঠিক আছিস তুই? হ্যাঁ ঠিক আছি। আজ রবিন যা করলো। প্লিজ ওর কথা আর মনে করিয়ে দিস না, আমি এসব শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলবো না।